নমস্কার, নেশন টাইমে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের স্বাগত। আমি রাজা বন্দ্যোপাধ্যায়। নেশন টাইমের শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা সামনেই মহারাষ্ট্র নির্বাচন আসছে। আগামী 20শে নভেম্বর মহারাষ্ট্রের 288টা বিধানসভায় এক দফাতেই পুরোপুরি একদিনেই পুরো ভোট এবং 23শে নভেম্বর ফলাফল। অবশ্যই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুটি বিধানসভা নির্বাচনের দিকেও রাজনৈতিক মহল মূলত দুই শিবির তাকিয়ে রয়েছে, একদিকে এনডিএ, অন্যদিকে বিরোধী গোষ্ঠী ইন্ডিয়া জোট। যে এই দুটি রাজ্যের নির্বাচনের ফলাফলও দুই শিবিরকে কাউকে অক্সিজেন যোগাবে, কাউকে হতাশ করবে, তারপর শীতকালীন অধিবেশনেও তার প্রভাব পড়বে। কিন্তু নির্বাচন হওয়ার আগেই এই জোট নিয়ে যে ঘোট সেটা কিন্তু আরও একবার প্রকাশ্যে চলে আসছে এবং মহারাষ্ট্রে জোট নিয়ে ঘোট, শিবির বদল, বিধায়কদের দল বদল, বিধায়কদের কেনাবেচা, সরকার টিকিয়ে রাখার স্বার্থে বিধায়কদের নিয়ে গিয়ে কখনো ব্যাঙ্গালোর, কখনো গোয়ার হোটেলে চলে যাওয়া যে কোনো দলের, এগুলো আমরা বারবারই দেখে এসেছি। এবং আগের বিধানসভা নির্বাচনেও আরও বেশি সেই জোটটা ঘোট পাকিয়ে গেছে। কারণ আপনাদের যদি অল্প কথায় মনে করিয়ে দিই যে 2019-এ এর আগের বার যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখনও কিন্তু এনডিএ শিবির বলতে বিজেপি আর শিবসেনা একদম দীর্ঘদিনের পুরনো সঙ্গী, 99 সাল থেকে একসঙ্গেই ছিল। তারা জোট বেঁধে নির্বাচনে লড়েছিল। একদিকে বিজেপি শিবসেনা জোট, অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি আর কংগ্রেসের জোট। পরিষ্কার দুটো শিবির, কংগ্রেস আর এনসিপি, শিবসেনা আর বিজেপি। তারপর কি হলো? নির্বাচনের পর যেটা হলো সেটা হচ্ছে যে গোল বাঁধল মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিজেপি আর শিবসেনা দুজনের মধ্যে। কারণ মহারাষ্ট্রে এতদিন ধরে যেটা ছিল, শিবসেনা ছিল বড় ভাই, তারা বেশি আসন পেত, বিজেপি ছিল ছোট ভাই, তারা কম আসন পেত। অর্থাৎ শিবসেনার কাছেই মুখ্যমন্ত্রিত্ব যেত, যেমনভাবে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু 2019-এর ফলাফল বেরোনোর পর দেখা গেল একই সমান আসনে লড়ে যেখানে বিজেপি পেয়েছে 102টা আসন, সেখানে শিবসেনা মাত্র 57টা আসন, অর্ধেকের কাছাকাছি। সুতরাং বিজেপি শিবসেনাকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি হলো না। উদ্ধব ঠাকরে তখন কি করলেন? শিবির বদল করলেন। এনডিএ ছেড়ে, দীর্ঘদিনের সঙ্গী বিজেপির এনডিএ ছেড়ে তিনি চলে এলেন উল্টো দিকে। শরদ পাওয়ার ছিলেন মূল কারিগর। মহাজোটি থেকে হয়ে গেল মহা বিকাশ আগাড়ি বলে একটা মঞ্চ তৈরি হলো, যেখানে শিবসেনা, কংগ্রেস, এনসিপি তিনটে দলই প্রায় 50-এর কোঠায়, কেউ 55, 56, 57 করে বিধায়ক, তারা একজোট হয়ে সরকার গঠন করলো। অবশ্যই উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করেই, সেই শর্তেই সরকার গঠন হলো। কিন্তু মহা বিকাশ আগাড়ির এই সুখ কপালে বেশি দিন সইল না। উদ্ধব ঠাকরের যে 57 জন শিবসেনা, তার মধ্যে থেকে প্রায় 33 জনের বেশি বিধায়ককে নিয়ে একনাথ শিন্ডে চলে এলেন বিজেপি শিবিরে এবং তিনি এখন মুখ্যমন্ত্রী বর্তমানে। এবং শরদ পাওয়ারের যে এনসিপি, সেটাও ভেঙে গেল। শরদ পাওয়ারের এনসিপিরও অধিকাংশ, প্রায় 35 জন বিধায়ককে নিয়ে শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার তিনি চলে এলেন উল্টো দিকে। তৈরি হলো মহাজুটি, অর্থাৎ বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের শিবসেনা। সেখানে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী এবং দেবেন্দ্র ফডনবিস বিজেপির তিনি উপমুখ্যমন্ত্রী, অজিত পাওয়ার তিনি উপমুখ্যমন্ত্রী। এই চলছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এবার ভোট হতে চলেছে। কিন্তু বিতর্কটা আবার দানা বাঁধল। লোকসভা ভোটের পর থেকেই একটা হাওয়া শোনা যাচ্ছিল, জল্পনা, যে অজিত পাওয়ার কি আবার ফিরে আসবেন পুরনো দলে। সেই জল্পনাটা উস্কে গেল রবিবার দিন। গতকাল মহারাষ্ট্রে মুম্বাইয়ের শিবাজি পার্কে নরেন্দ্র মোদীর যে জনসভা, সেই জনসভায় একনাথ শিন্ডে হাজির ছিলেন, রামদাস আটাওয়ালে এনডিএর অন্য শরিক তিনি হাজির ছিলেন। কিন্তু অজিত পাওয়ার, নবাব মালিক থেকে শুরু করে অজিত পাওয়ার গোষ্ঠীর কোনো এনসিপি নেতাকে, অজিত পাওয়ারকে তো নয়, কোনো এনসিপি নেতাকেও পর্যন্ত সেই মঞ্চে দেখা গেল না। অর্থাৎ সেক্ষেত্রে জল্পনা আবার নতুন করে শুরু হয়েছে যে অজিত পাওয়ার আবার পাল্টি খেয়ে শরদ পাওয়ারের দলেই, পুরনো দলেই ফিরবেন কিনা। তার আগে কেন কেউ গেল না তা নিয়ে নবাব মালিক, যিনি এনসিপি মন্ত্রী, এই এনসিপির নেতা নবাব মালিক, অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা, তার সঙ্গেই দল ছেড়ে যোগ দিয়েছিলেন সরকারে। সেই নবাব মালিক এই নিয়ে কি বলছেন, সেই প্রতিক্রিয়া আমরা শুনে নেব। पीएम की रैली थी, वो मोदी जी की रैली थी। मोदी जी बीजेपी के प्रचार को जाते हैं, वो प्रधानमंत्री की हैसियत से नहीं, वो बीजेपी के स्टार प्रचारक के रूप में बोलते हैं। वो बीजेपी के प्रचारक हैं। अजीत पवार हमारे प्रचारक हैं।
उनकी प्रचार सभा में हर होना कोई बहुत जरूरी नहीं है, या उन्हें हम बुलाएं या ना बुलाएं हमारी मर्जी है। चुनाव पॉलिटिकल सीट एडजस्टमेंट है, सीटें आपस में एडजस्ट की गई है, लेकिन मुझे तो मेरे खिलाफ भी उम्मीदवार लड़ रहा है, तो पॉलिटिकल एडजस्टमेंट है, विचारधाराओं के आधार पर हम साथ में नहीं है। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন অতিথি মহানন্দা কাঞ্জিলাল, যিনি দুর্গাপুর উইমেন্স কলেজের অধ্যক্ষা, তার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকও বটে। মহানন্দা দেবী, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। মহানন্দা দেবী, আপনি নবাব মালিকের প্রতিক্রিয়া শুনলেন এবং যেটা আমরা শোনালাম দর্শকদেরও, যে নবাব মালিক বলছে যে এটা তো প্রধানমন্ত্রীর সভা নয়, এটা তো বিজেপির সভা, বিজেপির সভা নরেন্দ্র মোদীর সভা, নরেন্দ্র মোদীর সভা থেকে আমাদের যোগ দিতে হবেই কেন হবেই তার কোনো মানে নেই, আমাদের এজেন্ডা বিজেপির আইডিওলজি আলাদা। অর্থাৎ সরাসরি বিজেপির থেকে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা। আসলে আপনার কি মনে হয়, আসলে কি সেই নির্বাচনের আগে জলমাপা যে যদি বিধানসভা ভোটে এই শিবিরের বিজেপি বা এই যে মহাজোটী সরকারে যারা আছে তাদের ফল যদি খারাপ হয়, তাহলে ফের বিজেপির সঙ্গে আমাদের আইডিওলজি আলাদা এই অজুহাত দেখিয়ে বা এই যুক্তি দেখিয়ে ফের অজিত পাওয়ার বা এই যে গোষ্ঠী এখন সরকারে আছে এনসিপির, সেই গোষ্ঠী আবার পুরনো শরদ পাওয়ারের গোষ্ঠীতে ফিরে আসতে পারেন যদি ভোটের ফলাফল অন্যরকম হয়। সেই জন্যই কি এত দূরত্ব বাড়ানোর চেষ্টা মোদির সঙ্গে বা বিজেপির সঙ্গে? আপনার কি মনে হয়? প্রথমেই বলি যে মহারাষ্ট্রের যে রাজনৈতিক পটচিত্র, এখানে ঘটনার ঘন ঘটা এবং সেটা বেশ কিছুদিন ধরেই মানুষ দেখতে পাচ্ছেন, এবং দল বদল বা নতুন জোট তৈরি করা, একবার আরেকজনের সঙ্গে একজনের সঙ্গে আরেকবার আরেকজনের সঙ্গে, মানে এটা এত ফ্রিকুয়েন্ট যে মহারাষ্ট্রবাসী এটাকে কিভাবে দেখে সেটা ভোটের ফলাফলে বোঝা যায়। একটাই কথা বলবো যে এই যে মহারাষ্ট্রের রাজনৈতিক পটচিত্র, এখানে বারবারই একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে রাজনৈতিক স্বার্থটা মানুষের স্বার্থের থেকে বোধহয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এখানে যেটা হিস্ট্রিটা আপনি বললেন একেবারে ডিটেলে, সেটা থেকে পরিষ্কার হয়ে যায় যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জোট বদল, এটা এত মানে দৃষ্টিকটুভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে চলে এসেছে। এখানে মানুষের গ্রহণযোগ্যতা বা মানুষ কিভাবে রাজনৈতিক দলগুলোকে কি চোখে দেখবেন সেটা একটা খুব কনফিউজিং ব্যাপার হয়ে যায় সব সময়। এবং এই যে দুটো জোটের কথা আপনি বললেন, তাছাড়াও কিন্তু আরো দুটো ইম্পর্টেন্ট জোট ওখানে রয়েছে, যদিও তারা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তারা রয়েছে, যেমন পরিবর্তন মহাশক্তি আর অন্যান্যদের একটা বেশ 7টা পার্টি জোট, মানে ইনফ্যাক্ট 4টে জোট রয়েছে, একটা মহাযুক্তি, একটা মহাবিকাশ আঘাড়ি, পরিবর্তন মহাশক্তি আর আরেকটা কিন্তু অন্যান্য, সেটাও 7টা পার্টি। অর্থাৎ একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব প্রথমত মহারাষ্ট্রে দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাইবো যে এবারের যে বিধানসভা ভোটটা হতে চলেছে, এখানে কিন্তু বিধানসভা যেটা নরেন্দ্র মোদী এসে ক্যাম্পেইনিং করেছেন ঠিকই, কিন্তু ভোটটা কিন্তু অ্যাকচুয়ালি বিধানসভা, অর্থাৎ ওখানকার মানুষের নিজস্ব যে ভোট সেইটা এখান থেকে বোঝা যাবে। এবার যেটা হচ্ছে যে অজিত পাওয়ারের মানে যেটা কেন্দ্র সেটা হচ্ছে বারামতি, যে বারামতিটা অ্যাকচুয়ালি শরদ পাওয়ারের এবং এখন অজিত পাওয়ার সেখানে 8বারের বিধায়ক। এবং এইখানে যেটা আপাতত পরিষ্কার যে এখানে কিন্তু লড়াইটা হচ্ছে একেবারেই অজিত পাওয়ার বনাম শরদ পাওয়ারের আরেক ভাইপো, অর্থাৎ আরেক ভাইয়ের ছেলে, মানে ওনারই ভাইপো যুগেন্দ্র পাওয়ারকে নিয়ে। অর্থাৎ এইখানে একেবারে ফ্যামিলি ওরিয়েন্টেড একটা লড়াই, সেটা রাজনৈতিক পটচিত্রে প্রকট হয়ে উঠেছে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বারামতি কেন্দ্রটা কিন্তু খুবই উন্নত একটা কেন্দ্র, অর্থাৎ অর্থনৈতিকভাবে শরদ পাওয়ারের যারা ফলোয়ার বা শরদ পাওয়ার নিজে এবং পাওয়ার গোষ্ঠী কিন্তু এই জায়গাটার খুব উন্নয়ন করেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই মানুষ আবার নতুন করে অজিত পাওয়ারের উপর ভরসা রাখবেন কিনা সেটা ভোটের ফলাফলে আমরা দেখব। কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে গত লোকসভা নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অজিত পাওয়ার যে একনাথ শিন্ডে যে বেরিয়ে এসে যে জোটটা তৈরি করেছেন, সেই জোট কিন্তু খুব ভালো ফল করেনি লোকসভা ভোটে। অর্থাৎ মানুষ কিন্তু এই যে ফ্রিকুয়েন্ট চেঞ্জ এবং জোট বদল, এটাকে কিন্তু খুব ভালো চোখে দেখেনি, এটা লোকসভা ভোটে কিন্তু আমরা দেখেছি।
এবার বিধানসভা ভোটে যে রেজাল্টটা আমরা দেখতে পাবো নিশ্চয়ই কিছুদিন বাদেই পেয়ে যাব, তাতেও কিন্তু মানুষের ম্যান্ডেট বা মানুষের চিন্তা ধরন বা কি ভাবছে তারা এই রাজনৈতিক গতি প্রকৃতিতে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বারামতি, যেটা নিয়ে আমরা বেশি করে আলোচনা হচ্ছে সমস্ত মিডিয়াতে, কারণ সেটা অজিত পাওয়ারের কেন্দ্র, এটা উন্নয়নের সুফল পেয়েছে সেখানকার মানুষ। এবারে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে না রাজনৈতিক পটচিত্রের উপর বিশ্লেষণ করে রাজনৈতিক গতি প্রকৃতি দেখে তারা দেবে ভোটটা, সেটা দেখার। কারণ শরদ পাওয়ার গোষ্ঠী কিন্তু অজিত পাওয়ারকে একটা বিশ্বাসঘাতক হিসেবেই প্রজেক্ট করছে মানুষের কাছে। কারণ তিনি এনসিপিতে ছিলেন, এনসিপি ভেঙে বিজেপিতে গেছেন, উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন। কাজে তার এই যে পালা বদল যেটাকে বলা হয় রাজনৈতিকে, সেটা কিন্তু মানুষ কি চোখে দেখবে সেটা খুব ইন্টারেস্টিং। এবং মহারাষ্ট্রের ভোটের রেজাল্টের দিকে সারা দেশ তাকিয়ে আছে এবং থাকবে। এখানে যথেষ্ট রাজনৈতিকভাবে সক্রিয় এবং সচেতন মানুষ থাকেন, শিক্ষিত মানুষও প্রচুর আছেন যারা ভেবেচিন্তেই ভোট দেন। কাজে একেবারে ঘটনার ঘন ঘটা, যেটা আমি প্রথমেই বললাম, এবং এত চেঞ্জ হয়েছে 2019 থেকে, যেটা আপনি বললেন। একনাথ শিন্ডে বেরিয়ে এসেছেন, সেখানে এসে নতুন আবার বিজেপিতে জয়েন করেছেন, এবং প্রায় 40 জন এমএলএ কে নিয়ে উনি বেরিয়ে এসেছেন। এখন এটা তো কিছুটা ব্রিচ অফ মানে কন্ট্রাস্ট, এবং বলাই যায় যে মানুষের বিশ্বাস যোগ্যতার উপর একটা আঘাত, কারণ মানুষ একজনকে বিশ্বাস করে ভোট দেয়। কাজেই সেখানে সেই হঠাৎ করে সে যখন দল বদল করে তখন মানুষের বিশ্বাসে একটা আঘাত লাগে তো বটেই। কাজে সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং এটা আমরা দেখব যে পরবর্তীকালে মহারাষ্ট্রের মানুষ তারা কি চিন্তা করছে। আফটার অল গণতন্ত্রে মানুষের কথাটাই তো শেষ কথা। একেবারেই। অনেক ধন্যবাদ মহানন্দা দেবী। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং দুর্গাপুর ওমেন্স কলেজের অধ্যক্ষা মহানন্দা কাঞ্জিলাল। এবং তিনি যেমনটা বললেন একেবারেই, যে মানুষ কোন দিকে দেখে ভোট দেবে। একদিকে অজিত পাওয়ারের ক্ষেত্রে তার উন্নয়ন কিনা, বা সেই রাজ্যে তার কেন্দ্রের উন্নয়ন নাকি বিশ্বাসযোগ্যতা, সেটা সবথেকে বড় প্রশ্ন। এই যে 40 জন 30 জন এমএলএকে সঙ্গে নিয়ে শিবির বদলে উল্টো শিবিরে যাচ্ছে, মানুষ তো উল্টো শিবিরে ভোটটা দেয়নি, মানুষ তো নির্দিষ্ট শিবিরে ভোট দিয়েছে। যারা বিজেপিকে ভোট দেওয়ার, বিজেপির পক্ষে ভোট, তারা বিজেপি শিবিরে ভোট দিয়েছে, সেক্ষেত্রে অজিত পাওয়ার চলে যাচ্ছেন। যারা বিজেপি বিরোধী ভোট, উদ্ধব ঠাকরেকে দেওয়ার বা শরদ পাওয়ারকে দেওয়ার, এনসিপিকে, শিবসেনাকে, তারা তাদেরকে দিয়েছে। কিন্তু তাদের জনমতকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে এই যে শিবির বদল, দল বদল, সরকারে গিয়ে যোগ দেওয়া, মানুষ কি সেইটাকে গুরুত্ব দেন কিনা, গোটা বিষয়টার দিকেই নজর থাকবে। আগামী 20শে নভেম্বর ভোট, এবং 23শে নভেম্বর ফলাফলের দিন স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্রের চালচিত্র। মহারাষ্ট্রের মানুষ ঠিক কোন বিষয়টাকে এজেন্ডা হিসেবে বেছে নিচ্ছে। এরপর পরবর্তী বিষয় আমরা চোখ রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে মণিপুরের দিকে। উত্তর পূর্বের রাজ্য ফের আরও একবার শনি রোববার থেকে চূড়ান্ত অশান্ত হয়ে উঠেছে। এবং যে অশান্তি গত 1.5 বছর ধরে আগে শুরু হয়েছে এবং একটানা থামছে না। কুকি সম্প্রদায়কে সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা, তাকে বিশেষ ক্ষমতা দেওয়া, এই নিয়ে কুকি সম্প্রদায় এবং মেইতেই সম্প্রদায় তাদের মধ্যে যে দ্বন্দ্বের শুরু, যেটা গত বছর এপ্রিল মে থেকে শুরু হয়েছিল, তারও আগে থেকে, এবং 2023 সাল থেকে টানা 1-1.5 বছর হয়ে গেল, সেই মণিপুর কিন্তু এখনও পর্যন্ত অশান্ত। তার মাঝখানে বারে বারে হিংসার খবর এসেছে, নারীদের নগ্ন করে প্যারেড করানোর মতো দৃশ্য সামনে এসেছে। বহুবার সেনাবাহিনীর টহল দেওয়া হয়েছে, দুপক্ষের সংঘর্ষে প্রচুর মানুষ নিহত হয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রচুর মানুষ নিহত হয়েছেন, আন্দোলনকারীরা নিহত হয়েছেন। এবং 2000 লোকসভা নির্বাচনে এটা একটা বড় ইস্যু ছিল বিরোধীদের, যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ প্রায় 5-6 মাস ধরে মণিপুর নিয়ে একটাও কথা বলছেন না। এইটা রাজনৈতিক এজেন্ডাও হয়েছে, কিন্তু সেই মণিপুর কিন্তু শান্ত হয়নি। এবং যেটা ঘটনা, গত সোমবার থেকে এই ঘটনার সূত্রপাত, আবার নতুন করে অশান্তির সূত্রপাত। গত সোমবার নাগার সঙ্গে কুকিদের সংঘর্ষ হয়, এবং সেখানে প্রায় 6 জনকে
অপহরণ করে নাগা জঙ্গিরা, যেটা অভিযোগ হচ্ছে কুকি জঙ্গিরা, যেটা অভিযোগ হচ্ছে মেইতেইদের 6জন মেইতেই সম্প্রদায়ের, এবং 6জনই হচ্ছে 3জন বৃদ্ধা, ষাটোর্ধ্ব মহিলা, 3জন শিশু। এবং মেইতেইদের অভিযোগ নাগা এবং কুকি জঙ্গি তারা ষড়যন্ত্র করে এদের অপহরণ করেছে। এবং তারপর থেকেই আন্দোলন শুরু হয়, বিক্ষোভ শুরু হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে 10 জন নাগা জঙ্গির মৃত্যুও হয়। কিন্তু আরও অশান্তি বাড়ে গত শুক্রবার এবং শনিবার নদীতে মুন্ডহীন লাশ ভেসে আসে ওই 3 বৃদ্ধা এবং 3 শিশুর। একটা শিশুর তো মুন্ডুই ছিল না। এবং তারপর থেকে সম্পূর্ণ অশান্ত হয়ে উঠেছে গোটা মণিপুর, ইম্ফল থেকে শুরু করে 7 জেলা। এবং আন্দোলনকারীরা ইতিমধ্যেই আলটিমেটাম দিয়েছেন জায়গায় জায়গায়। প্রথমে 7 জেলায় ইতিমধ্যে কারফিউ, আধা সেনা বা সামরিক বাহিনী টহল দিচ্ছে, যৌথ বাহিনী মণিপুর রাজ্য পুলিশের সঙ্গে। জায়গায় জায়গায় গির্জায়, হোটেলে, পেট্রোল পাম্পে, স্কুলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং মেইতেই যারা আন্দোলনকারী, আমরা সেই আন্দোলনকারীদের প্রতিক্রিয়া শোনাবো, তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে সরকার, সে কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকারই হোক, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যারা এই হিংসা ঘটিয়েছে, অপহরণ করে খুন করেছে, তারপর লাশ ভাসিয়ে দিয়েছে নদীর জলে, তাহলে কিন্তু আরও অশান্ত হবে মণিপুর, আরও বিক্ষোভ বাড়বে। আমরা শুনে নেব সেই রকমই একজন মেইতেই আন্দোলনকারীর প্রতিক্রিয়া। पहला रीज़न तो ये है कि जो कुकी टेररिस्ट ने हमारे 6 लोगों को, 6 मेते लोगों को, जिनमें से 3 स्त्रियां हैं और 3 बच्चे हैं, उनको किडनैप किया है। किडनैप करने के बाद बहुत ही बेरहमी से जो है उन लोगों को मार कर नदी में फेंक दिया गया है। उनमें से बच्चे भी हैं जो सिर्फ 8 महीने के हैं, बच्ची है जो 8 साल के हैं, और एक लड़का है जो 3 साल का है। कि हमने मणिपुर सरकार को अपना अल्टीमेटम दिया हुआ है कि 48 घंटे के अंदर जो कल्प्रिट्स हैं, जो कुकी जो टेररिस्ट हैं, जिन्होंने जो किडनैप किया है और जिन्होंने उनका हत्या किया है, उनको पकड़ना चाहिए 48 घंटे के अंदर। এই ঘটনার প্রতিক্রিয়ায় এনডিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বেরিয়ে গেছে কনরাড সাংমা, মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী, তার দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। তারা সমর্থন প্রত্যাহার করেছে কারণ তারা মনে করছে মণিপুরের এই যে সরকার, বীরেন সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ, বিজেপির যে নেতৃত্বের সরকার সম্পূর্ণ ব্যর্থ, যার ফলে তারা সমর্থন প্রত্যাহার করে বেরিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে। আমরা শুনে নেব কনরাড সাংমা, এনপিপির প্রধান, তিনি কি বলছেন। Clear that we have withdrawn our support to the Biren Singh-led government. So it is very specific to him, to the individual. If we see that there's a change in the leadership, and if we see that there's a positive step forward, and if we see that there is a plan to move forward to find resolution, and we can constructively cooperate and contribute to ensuring that the peace and the normalcy will return, then we are happy to be working. But we'll see the situation. It's difficult to say right now. So specifically saying it's right now it's the Biren Singh-led government, which we strongly feel, our party leaders, our MLAs from Manipur, our state committee from Manipur strongly feels that we as a party have lost confidence in that, and that is the reason we have decided not to support the Biren Singh-led government. যদিও এই সমর্থন প্রত্যাহারের ফলে মণিপুরের সরকারের পতন নিয়ে কোনো শঙ্কা নেই, মানে সরকার থাকছে, স্থায়িত্ব নিয়ে কোনো আশঙ্কা নেই, কারণ 60 আসনের মণিপুর বিধানসভায় যেখানে ম্যাজিক ফিগার 31, সেখানে বিজেপি একাই রয়েছে 37টা আসন নিয়ে। পাশাপাশি এনপিএফ, ন্যাশনাল পিপলস ফ্রন্ট, তাদের 5 জন বিধায়ক রয়েছে, জেডিইউ এর একজন বিধায়ক রয়েছে এবং 3 নির্দল বিধায়কেরও সমর্থন রয়েছে। তাই সরকার পড়ছে না, কিন্তু তবুও এই 1.5 বছর ধরে অশান্ত মণিপুরের যে চিত্র, তাতে সহযোগী দল, এনডিএর সহযোগী দল কনরাড সাংমা, তার সরকার ছেড়ে বেরিয়ে আসা অবশ্যই একটা অস্বস্তির কারণ তো বটেই বিজেপির কাছে। নেশন টাইম এই মুহূর্তে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।